আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের চলমান শাটডাউন কর্মসূচি পরিকল্পিত এবং দূরভিসন্ধিমূলক উল্লেখ করে অবিলম্বে আন্দোলনকারীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় অর্থনীতি সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। এদিকে অর্থ উপদেষ্টা আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ কোনো বৈঠক হবে না বলে জানিয়ে দেন। এমন প্রেক্ষাপটে বিকেলে আবারও দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সেলিম মালিকের রিপোর্ট। গত 12 মে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে 2 ভাগ করে সরকারের প্রজ্ঞাপন জারির পর থেকে এর প্রতিবাদে দফায় দফায় কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা, যা পরবর্তীতে চেয়ারম্যান অপসারণের এক দফায় রূপ নেয় এবং শনিবার থেকে শুরু হয় মার্চ টু এনবিআর কর্মসূচি। এতে কার্যত সারা দেশে রাজস্ব আদায় ও আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। মাঝে বিরতি দিয়ে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলন ঠেকাতে এবার কঠোর অবস্থানের কথা জানালো সরকার। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আন্দোলন পরিকল্পিত, আইন বিরোধী ও জাতীয় স্বার্থ পরিপন্থী। এই কর্মসূচি এখনই না থামালে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এদিকে রোববার আন্দোলনকারীরা আলোচনায় বসার আগ্রহ দেখালে তাদের সাথে বসতে অস্বীকৃতি জানান অর্থ উপদেষ্টা। ঠিক আছে, বৈঠক হবে না, ওটা আমি বলতে যাবে। এরপরও অনড় অবস্থানে এনবিআর কর্মকর্তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আমাদের কর্মসূচি যা চলমান ছিল তাই থাকবে। যদি এর মধ্যে কোনো পরিবর্তন আসে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়ে দেব। এদিকে ভ্যাট শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এনবিআর এর চলমান আন্দোলনের সাথে দুদকের অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই বলে জানায় সংস্থাটি। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 8ই আগস্ট বিশেষ কোনো দিবস পালিত হবে না বলেও সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভুয়া এবং হয়রানিমূলক মামলা এবং মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি পরিবর্তন করেছে সরকার। সোমবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের মামলা পরিচালনায় সহযোগিতার স্বার্থে ঢাকায় আগামী 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সবাইকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। একটা নতুন বিধান করেছি, সিআরপিসিতে 173A নতুন বিধান যুক্ত করা হয়েছে। এইটা যখন কার্যকর হবে আশা করছি আমাদের পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। ঐকমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, শঙ্কা দেখা দিয়েছে সময়মতো জাতীয় সনদ তৈরিতেও। এমন তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে রাজনৈতিক দলগুলো একমত হলেও সাংবিধানিক পদে নিয়োগ কমিটির বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছয়নি তারা। বিএনপির দাবি, সংস্কার বিষয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছেন তারা, আর সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে কিনা ভেবে দেখবে বলে জানিয়েছে এনসিপি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মাননীয় সহসভাপতি 3 দিন বন্ধ থাকার পর রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন।
কর্মসূচিকে অব্যাহত। সূচনা বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে জনগণ ও রাষ্ট্রের প্রতি সব দলের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কমিশন কোনো দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে বলেন, জাতীয় সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা, বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর। এটা আমাদের অনুরোধ। বিভিন্ন রাজনৈতিক দল তারাও অনুরোধ করেছেন, যারা এটা সমর্থন করেন, যারা এটা সমর্থন করছেন না। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, দায়িত্ব ও ভূমিকা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলেছে। 3 দিন আলোচনার পরেও জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে সব দলগুলো একমত হতে পারেনি। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে প্রায় সবাই একমত। প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি সিলেকশন না হয় কিংবা নির্বাচন না হয়, তাহলে আসলে কোনো পার্থক্যই তৈরি হয় না। অন্তত আমরা একটা কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসতে পারিনি। যেই পদের নিয়োগগুলো কোনোভাবেই প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে থাকা উচিত না। রাজনৈতিক দলগুলো যেভাবে এগুচ্ছে তাতে জুলাই মাসে জুলাই সনদ স্বাক্ষর নাও হতে পারে বলে আশঙ্কা জানায় এবি পার্টি। অন্যদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা জামাতের। সকলেই মিলে শতভাগ একমত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আসলে এক ধরনের প্রায় অসম্ভব টাইপের জটিলতা আছে। তো এই দিকটা কিভাবে মিনিমাইজ করা যায় একটা উপায় বের করার জন্য আমরা চেষ্টা করছি। যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের ঐক্যমতে আসতে দেরি করছে, বিলম্ব করছে, এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা। সাংবিধানিক পদের নিয়োগ কমিটি গঠনে এখনো আগের অবস্থানে বিএনপি। উচ্চকক্ষের বিষয়ে একমত হলেও গঠন কাঠামো নিয়ে দ্বিমত দলটির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের দাবি, সংস্কার বিষয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে তারা। তবে মৌলিক সংস্কার বিএনপি সহ কয়েকটি দলের জন্য আটকে আছে বলে অভিযোগ এনসিপির। তো ঐক্যমত্য তো পোষণ হচ্ছে। এখন যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? জাতীয় ঐক্যমত্য পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে, সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, দুর্নীতি দমন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে। সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমমনা কয়েকটি দল, তাদের কারণে আসলে আটকে আছে। আগামী 2 দিন পর আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ঐকমত্য কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে বলে মনে করে বিএনপি। রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। এই ঘটনার সম্প্রীতি বিনষ্ট এবং রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এই ঘটনা নির্মম এবং ঘৃণ্য উল্লেখ করে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তিনি। এদিকে ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে রাজনীতিকরণ করে একটি গোষ্ঠী নির্বাচনী বৈতরণী পার হওয়ার উপায় খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিএনপি মহাসচিবের সাথে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এর সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। বৈঠকে দুই দেশের নানা দিকের পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি জানতে চান কানাডার হাইকমিশনার। পরে ব্রিফিংয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমির খসরু বলেন, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক থাকতে হবে, তবে তা হতে হবে পারস্পরিক সম্মানবোধের আলোকে। কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়েও কথা বলেন আমির খসরু। মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি করো, সত্যর মধ্যে না, মিথ্যাচার করার মধ্যে, এবং আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং এইখানে না, আরও সারা দেশে অনেক রেপ হচ্ছে, এটার বিরুদ্ধে আরও সরকারকে আরও সক্ষম হতে হবে।
আরও তাদের ভিজিবিলিটি বাড়াতে হবে। বিগত সরকারের আমলে ইসলামী ফাউন্ডেশনকে জঞ্জালের পাহাড়ে পরিণত করা হয়েছিল অভিযোগ করে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন এবং সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, শীঘ্রই 2015 সালের পে স্কেল অনুযায়ী ইমাম, মুয়াজ্জেম, খাদেমরা বেতন পাবেন। হিফজুল কুরআন এবং সিরাত প্রতিযোগিতায় সারা দেশ থেকে 6টি ক্যাটাগরিতে মোট 18 জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সনদ পান প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ। প্রশিক্ষণে ভালো ফলাফলের জন্য দেশের 8 বিভাগ থেকে 3 জন করে 24 জনকে শ্রেষ্ঠ ইমামের বিশেষ সম্মাননা দেওয়া হয়। মার্কিন টেলব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশের লজিস্টিক ইকোসিস্টেমকে সত্যিকার অর্থে রূপান্তরিত করতে উদ্ভাবনী এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। রাজধানীর মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, একই সাথে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রতিকূল প্রভাব মোকাবেলায় লজিস্টিক খরচ কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বক্তারা বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে, দুর্নীতি কমানো এবং পণ্যের দ্রুত পরিবহনে জাতীয় একক প্ল্যাটফর্মগুলিকে সম্প্রসারিত এবং একীভূত করা উচিত। লজিস্টিক সেক্টর বিকাশের জন্য সড়ক, রেল, আকাশ, সমুদ্র এবং অভ্যন্তরীণ নৌপথ জুড়ে সমন্বিত পদ্ধতির প্রয়োজন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।